সুপ্রিয় শিক্ষার্থী, স্লাইড দেখো, স্লাইড নাই। আর সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। আজকের অনলাইন ক্লাসে ভেক্টর অধ্যায়ের 4র্থ ক্লাস। আমরা এই ক্লাসে অধ্যায় 2 ভেক্টরের বিভাজন নিয়ে আলোচনা করব। তাহলে ভেক্টরের বিভাজন, আজকের আমাদের পাঠ হচ্ছে ভেক্টরের বিভাজন। ইতিপূর্বে আমরা ভেক্টরের যোগ এবং বিয়োগ আলোচনা করেছি। আজকে ভেক্টরের বিভাজন, ভাগ নয়, কারণ আমাদের সিলেবাসে ভাগ নাই, ভাগ জটিল জিনিস, আর উপরের ক্লাসে আছে। তাহলে আমাদের ভেক্টরের বিভাজন দেখি। ভেক্টরের বিভাজন দুইভাবে হয়। একটা লম্ব বিভাজন, যেটাকে বলা হয়েছে ভেক্টর রাশির লম্ব বিভাজন, অর্থাৎ অনুভূমিক এবং উলম্ব, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর একটা ভেক্টর রাশিকে বিভক্ত করা, এই দুটো উপাংশে। আর একটা হচ্ছে ভেক্টর রাশির বিভাজন। এই ক্ষেত্রে একটা ভেক্টরকে 2 বা ততোধিক উপাংশে বিভক্ত করা। আমরা প্রথমেই আলোচনা নিয়ে আসি ভেক্টর রাশির লম্ব বিভাজন। তাহলে একটা ভেক্টর রাশির লম্ব বিভাজন আমরা দেখি, এবং সেটা ছবিটা বোর্ডে দেখি। একটা ভেক্টর আর নিলাম, অর্থাৎ এই হলো এক্স অক্ষ, একটা ভেক্টর আর। এই আর ভেক্টরকে আমরা অনুভূমিক এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর বিভক্ত করব। এইবার ভেক্টর এর মান থাকে, দিক থাকে। তাহলে আর ভেক্টরের মান হচ্ছে আর, এবং দিক হচ্ছে এক্স অক্ষের সাথে সে থিটা কোণে অবস্থান করছে। তাহলে আমাদের একটা ভেক্টর আর এক্স অক্ষের সাথে সে থিটা কোণে অবস্থান করছে। যদি আমরা এই স্থানাঙ্ক ব্যবস্থায় আর ভেক্টরটাকে বলি এক্স ওয়াই, এবার আমরা আর কে কর্ণ ধরে একটা সমান্তরিক সম্পন্ন করি। ও এ ও বি, এটা এই বিন্দুর নাম দিলাম পি। তাহলে ও পি সমান আর ভেক্টর, এর মান ওপি সমান আর। এই আর কে আমরা লম্ব বিভাজন করব। তাহলে লম্ব বিভাজন এবার আমরা দেখি। আমরা ধরলাম আর ভেক্টরের দুটো উপাংশ। আর ভেক্টর ধরি আর সমান হচ্ছে আর এক্স আই প্লাস আর ওয়াই জে। তাহলে আর এক্স ও আর ওয়াই এই দুটো হলো উপাংশ। এই বিন্দুটাকে আমরা এইভাবে লিখতে পারি, পি আর এক্স আর ওয়াই, অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই না লিখে আমরা এটাকেও লিখতে পারি, অর্থাৎ এটা হলো আর এক্স মানে এক্স এর সমান। ভেক্টর দিয়ে লিখলে এটা হয়ে গেল আর এক্স ভেক্টর, যার মান আর এক্স আই এক্স অক্ষ বরাবর, আর ওয়াই দিলাম। তাহলে আর ওয়াই এই ভেক্টর, এটা হলো এই ভেক্টর সমভেক্টর। তাহলে এই চিত্রে আমরা এবার দেখাচ্ছি ও বি সমান এ পি সমান ভেক্টর আর ওয়াই।
মান বিবেচনায় ও বি সমান এপি সমান আর হয় ও এ আর এক্স। আর ভেক্টরের দুটো উপাংশ, একটা হলো আর এক্স, একটা হলো আর ওয়াই। এক্স অক্ষের জন্য আর এক্স, ওয়াই অক্ষের জন্য আর ওয়াই। এবার আমরা আর এক্স এবং আর ওয়াই কত আমরা নির্ণয় করব। এটা একটা সমকোণী ত্রিভুজ, ও এ পি একটা সমকোণী ত্রিভুজ, ও এ পি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই লম্ব, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। লম্ব লম্ব ভাগ অতিভুজ আর ভূমি ভাগ অতিভুজ। তাহলে আর এক্স নির্ণয় করার জন্য আমাদের এই বাহুর সাথে ধরতে হবে। তাহলে এটা হচ্ছে ভূমি, ভূমি ভাগ অতিভুজ, অর্থাৎ আর এক্স ভাগ আর সমান cos থিটা। আর এক্স ইজ ইকুয়াল টু আর cos থিটা। ত্রিভুজ থেকে ও এ পি এই সমকোণী ত্রিভুজ থেকে এবার লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ আর ওয়াই ভাগ আর সমান সাইন থিটা। তাহলে আর ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। এবার ভেক্টর আর সমান আমরা লিখতে পারি আর এক্স কস থিটা আই প্লাস আর ওয়াই সাইন থিটা জি। তাহলে একটা ভেক্টর তার যদি দিক দেওয়া থাকে, মান দেওয়া থাকে, ওই ভেক্টরটার আমরা উপাংশের সাহায্যে ভেক্টরটাকে লিখতে পারবো। এবং এখান থেকে আমরা ভেক্টরের লম্ব বিভাজন জানলাম। তাহলে লম্ব বিভাজনে একটু মনে রাখার কৌশলটা আমি বলে দিই। একটা ভেক্টর আর যে অক্ষের সাথে কোণ নেওয়া হয় সেই অক্ষের দিকে ভেক্টরটার মান গুণন cos থিটা, মান গুণন cos থিটা। তাহলে ভেক্টরটার মান গুণন cos থিটা, আর যেদিকে কোণ থাকে না, যে অক্ষের সাথে কোণ থাকে না, সেই দিকে উপাংশ ভেক্টর আর ওয়াই সমান ভেক্টরের মান গুণন সাইন থিটা, ভেক্টরের মান গুণন সাইন থিটা। এখন আমরা একটা অঙ্ক করি। তাহলে একটা আমরা অঙ্ক করি, স্লাইডে দেখো। কোনো বস্তুকে 10 নিউটন বলে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে পশ্চিম দিকে টানা হলে বলের দক্ষিণমুখী ও পশ্চিমমুখী উপাংশের মান কত? তাহলে একটা বস্তুকে 10 নিউটন বলে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে কোন দিকে পশ্চিম দিকে টানা হলে বলের দক্ষিণমুখী ও পশ্চিমমুখী উপাংশের মান কত? এগুলা এমসিকিউতে এই ধরনের সমস্যা ব্যবহার করা হয়। তাহলে আমরা এবার ছবি আঁকি। এ হলো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। সমস্যাটায় বলা হয়েছে একটা 10 নিউটন বলে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে, তাহলে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে পশ্চিম দিকে, তাহলে আমাদের সমস্যাটা এই অংশের উল্লেখিত আছে। এই হচ্ছে একটা বল,
এফ 10 নিউটন 30 ডিগ্রি কোণে, দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে, দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে 10 নিউটন বল পশ্চিম দিকে ক্রিয়ারত। এবার এই বলের দক্ষিণমুখী উপাংশ এবং পশ্চিমমুখী উপাংশের মান কত বের করতে হবে। তাহলে দক্ষিণমুখী উপাংশ এফ, আমরা এটাকে নাম দিলাম এফ ওয়াই, এটাকে নাম দিলাম এফ এক্স। আমরা ভেক্টরের লম্ব বিভাজন আলোচনা করলাম, ওখান থেকে আমরা দেখছি যে অক্ষের সাথে কোণ থাকে সেই অক্ষের দিকে ভেক্টরটার মান গুণন কস থিটা, এবং যে অক্ষের সাথে কোণ থাকে না ভেক্টরের মান গুণন সাইন থিটা। তাহলে এবার কোণ আছে দক্ষিণ দিকের সাথে, তাহলে এই দিকের উপাংশ এফ ওয়াই ইজ ইকুয়াল টু এফ, যে অক্ষের সাথে কোণ থাকে ভেক্টরের মান গুণন কস থিটা। তাহলে ভেক্টরের মান গুণন কস থিটা, ধরলাম কোণটা থিটা, এফ 10 কস 30 ডিগ্রি। তাহলে কস 30 ডিগ্রি মান আমরা জানি √3/2 অর্থাৎ 5√3 এত নিউটন। পশ্চিমমুখী উপাংশ এই অক্ষের সাথে কোণ নাই এক্স, বলের মান ইন্টু সাইন থিটা, যে অক্ষের দিকে কোণ থাকে না ভেক্টরের মান গুণন সাইন থিটা। এবার মান বসিয়ে দিই আমরা, 10 নিউটন সাইন 30 ডিগ্রি, 10 সাইন 30 ডিগ্রি হাফ 5 নিউটন। তাহলে আমাদের দক্ষিণমুখী এবং পশ্চিমমুখী উপাংশগুলা শেষ হয়ে বের হলো। এবার আমরা যাই একটা, এবার হলো ভেক্টর রাশির বিভাজন। ভেক্টর রাশির বিভাজন মানে হচ্ছে কি, একটা ভেক্টরকে 2 বা ততোধিক উপাংশে ভাগ করা। তো আমরা এখানে আলোচনায় নিয়ে আসবো একটা ভেক্টরকে যে কোনো 2টা উপাংশে বিভক্ত করা। একটা ভেক্টরকে, স্লাইডে দেখো, একটা ভেক্টরকে যে কোনো 2টা উপাংশে বিভক্ত করা, এবং এর জন্য চিত্রটা দেখো। এবার এই চিত্রটা আমি বোর্ডে আঁকছি, তোমরা খাতায় আঁকো। আঁকার পরে আমরা বিশ্লেষণে যাব। একটা ভেক্টর, এই হলো একটা ভেক্টর, আর একটা ভেক্টর আর, এই ভেক্টরটাকে আমরা যে কোনো 2টা উপাংশে ভাগ করব। এই ভেক্টরের সাথে আলফা কোণে একটা রেখা নিলাম, রেখাটার নাম দিলাম ও এক্স, আলফা কোণে ধরলাম আলফা 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণে আর ভেক্টরের এই রেখা বরাবর 30 ডিগ্রি কোণে উপাংশের মান কত আমরা সেটাই বের করব। আর একটা রেখা নিলাম ওয়াই, বিটা কোণে আর একটা রেখা, নাম দিয়েছি ও এক্স এবং ও ওয়াই। তাহলে ও এক্স ও ওয়াই নাম দেওয়া হয়েছে, এই নাম দেওয়া মানে এগুলা অক্ষরেখা না, যে কোনো 2টা রেখা। তাহলে আর ভেক্টরের সাথে একটা রেখা ও এক্স আলফা কোণে রেখাটা আছে, আর ভেক্টরের সাথে বিটা কোণে ও ওয়াই আর একটা রেখা আছে। এই 2 রেখা বরাবর আর এর 2টা উপাংশ বের করো। এই হলো আমাদের আলোচনা। তা আমরা ধরলাম আর ভেক্টরটা এক্স অক্ষ বরাবর পি, একটা পি
পি একটা উপাংশ ভেক্টর আছে এবং ও আই বরাবর কিউ একটা উপাংশ ভেক্টর আছে, অর্থাৎ আর ভেক্টর সমান পি প্লাস কিউ। তাহলে আমাদের যদি এবার পি এবং কিউ নির্ণয় করতে পারি তাহলে পরে আলোচনা হয়ে গেল। এবার আমরা সামান্তরিক পূর্ণ করি, পূর্ণধরা সামান্তরিক। ও আই রেখার সমান্তরালে আমরা একটা রেখা টানলাম, এই ও সি নাম দিলাম, তাহলে ও সি আর ভেক্টর, সি বিন্দু থেকে ও আই এর সমান্তরালে একটা রেখা টানলাম, এক্স ও এক্স রেখাকে এ বিন্দুতে ছেদ করলো। এবার সি বিন্দু থেকে ও এক্স রেখার সমান্তরালে আমরা একটা রেখা টানলাম, ও আই রেখাকে বি বিন্দুতে ছেদ করলো। পি সমান ও এ, অর্থাৎ ও এ এই বাহু দৈর্ঘ্য পি ভেক্টরের মান নির্দেশ করছে, উপাংশ ভেক্টর। ও বি সমান কিউ ভেক্টর, তাহলে ও বি বাহু দৈর্ঘ্য ভেক্টর কিউ উপাংশ ভেক্টরের মান নির্দেশ করছে। তাহলে আমাদের এখন এই পি ভেক্টর চিহ্নিত করে দিলাম, কিউ ভেক্টর চিহ্নিত করে দিলাম, এটা সমান্তরাল, এটা হলো কিউ ভেক্টর। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি ছবি থেকে, দেখো যে ও এ এই বাহুর দৈর্ঘ্য পি ভেক্টরের মান নির্দেশ করছে, ও বি সমান এ সি, তাহলে ও বি ভেক্টর ও বি সমান কিউ ভেক্টর সমান এসি ভেক্টর, এবং এসি বাহুর দৈর্ঘ্য ও বি বাহুর দৈর্ঘ্য মানে কিউ ভেক্টরের মান নির্দেশ করছে। আমরা দুটো উপাংশ ভেক্টর চিহ্নিত করলাম, এবার এই দুটো উপাংশ ভেক্টরের মান নির্ণয় করব। এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে, আমরা ধরে নিই দেওয়া আছে আর একটা ভেক্টর যার মান হচ্ছে বল 20 নিউটন, আলফা এই কোণটা 30 ডিগ্রি, বিটা এই কোণটা হলো 45 ডিগ্রি। এখন পি কত, কিউ কত বের করো। তাহলে আগে আমরা থিওরি জানি, থিওরি জানলে থিওরিতে এই তথ্যগুলো বসালে মান পেয়ে যাব। তাহলে আমরা প্রথমেই থিওরি জানি, এই কোণটা যদি বেটা হয়, অর্থাৎ বি ও সি বেটা হলে আমরা জানি দুটো বাহু সমান্তরাল, এটা তাদের ছেদক, এই কোণ আর এই কোণ সমান, একান্তর কোণ বলে। এবার আমরা জানি এই কোণটা হচ্ছে ও এ সি এই ত্রিভুজের বহিস্থ কোণ। তাহলে একটা ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ দুই বিপরীত কোণের যোগফলের সমান। তাহলে এই বহিস্থ কোণ এই কোণ আর এই কোণের যোগফলের সমান। এই কোণটার পরিমাণ আমরা জানি, এই দুটো কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি বা সরল কোণ। অতএব এই কোণটার পরিমাণ 180 ডিগ্রি পাই মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে ও এ সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা বাহু এবং তিনটা কোণ আমাদের এবার জানা। এ ও সি আলফা, এ সি ও বেটা, ও এ সি পাই মাইনাস আলফা প্লাস বেটা। একটা ত্রিভুজের তিনটা কোণ জানা। ও এ বাহু উপাংশ ভেক্টর পি এর মান নির্দেশ করছে, এসি বাহু
উপাংশ ভেক্টর কিউ এর মান নির্দেশ করছে, আর আমাদের যেটা দেওয়া আছে ও সে আর, যেটাকে আমরা বিভক্ত করব ও এক্স রেখা বরাবর এবং ও ওয়াই রেখা বরাবর, যার মান 20 নিউটন আমরা উদাহরণ হিসাবে ধরেছি। তাহলে এই উদাহরণে যদি আমরা এই তথ্যগুলো ব্যবহার করি, তাহলে আমরা এই তথ্যগুলোর আলোকে পি এবং কিউ এর মান নির্ণয় করব। পি এবং কিউ এর মান নির্ণয় করার জন্য এবার আমরা পি এবং কিউ এর রাশিমালা কত সেটা আমরা দেখব। এটা ত্রিভুজ, একটা ত্রিভুজের 3 বাহু 3টা কোণ দেওয়া থাকলে ত্রিভুজের নিয়ম বা ত্রিভুজের ত্রিকোণমিতির নিয়ম অনুসারে এবার আমরা জানি যে কোনো এক বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। তাহলে এক বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। তাহলে আমরা এবার ছবিতে দেখি, ও এ সি ত্রিভুজ এর একটা বাহু ও এ, এই বাহুর বিপরীত কোণ বিটা, এসি এর মান কিউ, এর বিপরীত এই বাহুর বিপরীত কোণ আলফা, ও সি এটার মান হচ্ছে আর, এর বিপরীত কোণ হচ্ছে এটা পাই মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে একটা ত্রিভুজের 3টা বাহু এবং 3টা কোণ চিহ্নিত করা হয়েছে, এগুলা আমরা পেয়ে গেছি। এবার ত্রিকোণমিতির সূত্র অনুসারে আমরা জানি যে এক বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক এবং এটা ত্রিভুজের জন্য এরা পরস্পর সমান। তাহলে আমরা প্রথমে লিখি আর, অর্থাৎ ও সি এই বাহুর বিপরীত কোণ তার সাইন এবার ও এ বাহু ত্রিভুজের ও এ বাহুর বিপরীত কোণ বিটা, এই ত্রিভুজের সাইন বিটা এসি বাহুর বিপরীত কোণ আলফা, সাইন আলফা। তাহলে নিয়মটা হলো কি, এটাকে বলা হয় ত্রিভুজের নিয়ম বা ত্রিভুজ সূত্র। একটা যে কোনো ত্রিভুজ, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী, যে কোনো একটা ত্রিভুজ যদি 3টা বাহু 3টা কোণ দেওয়া থাকে, তাহলে এক বাহু তার বিপরীত কোণ সাইন এগুলার অনুপাতগুলো পরস্পর সমান। এবার ওসি মানে আর, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা, এই নিয়ম অনুসারে এটা থেকে আমরা এটা পাই। ও এ পি সাইন বেটা, এসি কিউ সাইন আলফা। এবার এই দুটা থেকে আমরা পি এর মান নির্ণয় করব। অতএব পি ইকুয়াল টু, এটা এখানে আসলো সাইন বিটা ভাগ সাইন আলফা প্লাস বিটা ইন্টু আর, যেটা উপাংশ নির্ণয় করব সেই ভেক্টরটা। এবার এই দুটা থেকে আমরা পাই কিউ ইকুয়াল টু, এটা এখানে আসলো, আসার পরে আমরা সাজিয়ে গুজিয়ে লিখলাম সাইন আলফা প্লাস বিটা ইন্টু আর। তাহলে আমরা দুটা উপাংশ ভেক্টর নির্ণয় করার ফর্মুলা পেয়ে গেছি। এবার এই দুটা উপাংশ নির্ণয় করার ফর্মুলাতে যদি আমরা তথ্যগুলো বসিয়ে দিই, উদাহরণ হিসাবে যেটা নিয়েছি, আমরা পি এবং কিউ এর মান পেয়ে যাব।
যেমন তার আগে আমরা বলে দিই ফর্মুলা দুটো আমরা কিভাবে লিখব। খুব সহজ। আর একটু এবার চিত্র আমরা এটা সবগুলো মুছে দিলাম। যে আবার ওই চিত্রটাই আঁকতেছি। এই হলো আর ভেক্টর, ও এক্স ওয়াই আলফা কোণ বিটা কোণ, এটার উপাংশ পি, এই রেখা বড় উপাংশ কিউ, পি সমান এটা। এবার আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি যাতে আমাদের খুব সহজে মনে থাকে। আর ভেক্টরের আলফা কোণের উপাংশ যখন আমরা নির্ণয় করব তখন ফর্মুলাটা দেখো। এবার পি এর মান তাহলে যে রেখার সাথে আমরা উপাংশ ভেক্টরটা নির্ণয় করতেছি সেই রেখার বিপরীত রেখার সাথে যে কোণটা থাকে সেই কোণের সাইন উপরে, দুটা কোণের যোগফলের সাইন নিচে, এই দুটার অনুপাত নেয়া যে ভেক্টরটাকে আমরা ভাগ করব তার মান দিয়ে গুণ করলেই পাওয়া যাবে পি এর মান। আবার আমরা বলি খুব সহজেই, এই পি ভেক্টর সমান সাইন বিটা ভাগ সাইন আলফা প্লাস বিটা ইন্টু আর। কিউ ভেক্টর সমান, তাহলে যে ভেক্টরটা নির্ণয় করব তার বিপরীত রেখার সাথে যে কোণটা থাকবে তার সাইনটা উপরে থাকবে, তাহলে কিউ ভেক্টর সমান হচ্ছে সাইন আলফা ভাগ দুটা কোণের যোগফলের সাইন নিচে ইন্টু আর। এবার মানগুলা বসিয়ে দাও, বসিয়ে দিলে পি পেয়ে যাবা। পি সমান সাইন, কোনটা বললাম আমরা, এদিকের উপাংশ নির্ণয় করতে হবে, তাহলে অপর রেখার সাথে যে কোণটা থাকবে তার সাইন উপরে, বিটা সমান কত 45 ডিগ্রি। দুটা কোণের যোগফলের সাইন, দুটা কোণের যোগফল 30 ডিগ্রি 45 ডিগ্রি ইন্টু 20। সবগুলো মান জানা আমাদের। সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 75 ডিগ্রি এর একটা মান আছে, ক্যালকুলেটরতে থাকলে আমরা বের করে দিতে পারতাম, ইন্টু 20। এই হলো সাইন 75 ডিগ্রি (9,659) ইন্টু 20। এবারে মান পাওয়া যাবে। আমরা একটা দেখালাম, যেহেতু তথ্যগুলা জানা অতএব পি জানা, তাহলে আমাদের উপাংশ ভেক্টর জানা। অনুরূপভাবে কিউ, তাহলে কিউ এর জন্য ফর্মুলা কি হবে, কিউ ওয়াই রেখার সাথে আর এর উপাংশ কিউ, তাহলে আমাদের ফর্মুলাটা অন্য রেখার সাথে যে কোণটা আছে সেই কোণটা সাইন উপরে, সাইন 30 ডিগ্রি সাইন 75 ডিগ্রি ইন্টু 20 বসাই লিখে যাবে।
তাহলে আমাদের একটা ভেক্টরকে যে কোনো দুটো অক্ষাংশে ভাগ করা জানলাম, এবং সাথে সাথে একটা অঙ্ক করে আমরা সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করলাম যে কিভাবে আমরা করব, কিভাবে মনে রাখবো এই একটা ভেক্টর রাশির বিভাজন। এখন আমরা দেখি তাহলে মনে রাখার কৌশলটা আমাদের যে কোনো একটা ভেক্টর ভাগ করব, যে রেখা বরাবর উপাংশ নির্ণয় করব, অপর রেখার সাথে ওই ভেক্টরটা যে কোণে থাকবে তার সাইন উপরে, দুটা কোণের যোগফলের সাইন নিচে, এবং দেয়া যে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যা গুণন হচ্ছে ভেক্টরটা, তাহলে উপাংশ ভেক্টর পাওয়া যাবে। এবার আমরা চলে আসি ভেক্টরের বিভাজন থেকে একটা সৃজনশীল প্রশ্ন। তাহলে এবার দেখো স্লাইডে একটা চিত্র আছে, চিত্রটা হলো কি নৌকার গুণ টানা। আমি বোর্ডে আঁকছি, তোমরা খাতায় আঁকো, আঁকার পরে আমরা ব্যাখ্যা বিশ্লেষণে যাব। ভেক্টরের বিভাজন, তারপর ভিত্তি করে একটা সৃজনশীল প্রশ্ন। একটা চিত্র দেওয়া আছে, এই হলো একটা নদী, এই হলো একটা নৌকা, এই হলো হাল, এখানে মাঝি আছে, এদিকে খুবই স্রোত ফলে নৌকাটা সামনের দিকে আগানো খুব কষ্টকর। আমাদের গ্রাম বাংলা এই ধরনের চিত্র আমরা দেখি। এই ধরনের ক্ষেত্রে একটা রশ্মির সাহায্যে তীর দিয়া একটা এক বা একাধিক লোক টানতেছে, এই ঘটনাটাকে বলা হয় গুণ টানা। নদীতে গুণ টানা। তাহলে এই ভেক্টরের বিভাজন সাহায্যে নৌকার এই গুণ টানার ঘটনাটা ব্যাখ্যা করা যায়। তাহলে নৌকার গুলায়ে একটা রশ্মি, এল দৈর্ঘ্যের রশ্মি বাঁধা আছে, ও বিন্দুতে, নৌকার ও বিন্দুতে একটা রশ্মি বাঁধা এফ বলে টানতেছে। এখন আমরা দেখি তাহলে এফ বলে যদি টানলে নৌকা কিভাবে চলবে সেই ঘটনাটা এবার আমরা উল্লেখ করি। অক্ষরগুলো আসা যাক। এটা ও বিন্দু, এটাকে আমরা নাম দিলাম হচ্ছে এ। এবার আমরা চিহ্নিত করি ও এ রশ্মির দৈর্ঘ্য, রশ্মির দৈর্ঘ্য। নদীর তীর থেকে আমরা একটা রেখা টেনে দিলাম, লম্ব রেখা, নাম দিলাম বি বিন্দু, ও বি। তাহলে ও বি সমান ধরলাম এ, তীর থেকে নৌকার দূরত্ব। এবার
এফ বল প্রয়োগ করে কিছু লোক বা একটা লোক নৌকাটাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এখন আমরা দেখি নৌকাটা সোজা এই বরাবর এগিয়ে যাচ্ছে। তাহলে এই সামনের দিকে নৌকা চলছে। তাহলে নৌকার উপর ক্রিয়াশীল, তাহলে এফ বল, এটা এই কোণটাকে যদি আমরা থিটা ধরি, এই কোণটা হচ্ছে থিটা। আমাদের এখনই আমরা আলোচনা করলাম ভেক্টরের লম্ব বিভাজন, তাহলে এই বল এফ এর লম্ব বিভাজন এফ এক্স। অনুভূমিক বরাবর এটাকে যদি আমরা উলম্ব রেখা ধরি, অক্ষ, এদিকে হলো এফ হয়। তাহলে এফ বল দুটো ভাগে ভাগ হয়ে গেছে, এটা হলো এফ এক্স আর এটা হলো এফ ওয়াই। নৌকাটা যদি তীরে না ভিড়ে, তাহলে এই এফ ওয়াই এই বলটা মাঝি নিষ্ক্রিয় করছে। তাহলে মাঝি নিষ্ক্রিয় করছে, মাঝি নিষ্ক্রিয় করে এফ ওয়াই বল। তাহলে এফ বলের রূপাংশ এফ ওয়াই বল যদি নিষ্ক্রিয় হয়ে যায়, নৌকাটা তীরের দিকে ভিড়বে না, সোজা এই পথ দিয়ে এগিয়ে যাবে। এই হলো এই চিত্রের ঘটনা। এখন আমরা এখান থেকে তোমাকে বলা হলো যে মাঝি কি পরিমাণ বল নিষ্ক্রিয় করছে তা নির্ণয় করো, তার রাশিমালা কত। তাহলে মাঝি এফ ওয়াই বল নিষ্ক্রিয় করছে, এফ ওয়াই বল সমান কত? এটা রশ্মির দৈর্ঘ্য এবং নদীর তীর থেকে নৌকার দূরত্ব, নৌকা কত দূরে আছে, এগুলোর মাধ্যমে। এবার নৌকার উপর ক্রিয়াশীল বল এফ নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে কার্যকর বল এফ কত নির্ণয় করো। এরপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের ভাষা দিয়ে নতুন সিচুয়েশন তৈরি করতে পারি। হ্যাঁ, আমরা আগে এই রাশিমালা গুলা দেখাই, তারপরে আমরা বলবো যে কি ধরনের নতুন নতুন সিচুয়েশন, নতুন নতুন ঘটনা আনা যায় এই চিত্রে। আমরা এবার এফ আই কত আমরা নির্ণয় করব। ছবিতে দেখো, ও এ রশ্মির দৈর্ঘ্য, ও বি নৌকা থেকে তীরের দূরত্ব। তাহলে এ বি আমাদের সমকোণী ত্রিভুজ থেকে এ বি সমান জানি, এ বি সমকোণী ত্রিভুজ অতিভুজ এই দুটা বাহুর বর্গের যোগফল সমান হচ্ছে এটা। তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এটাকে লিখতে পারি এল স্কয়ার মাইনাস এ স্কয়ার। এবার আমাদের ত্রিভুজটার তিনটা, এই ত্রিভুজের ও এ বি এই ত্রিভুজের তিনটা বাহু জানা। আমাদের ভেক্টরের লম্ব বিভাজন থেকে আমরা জানি, যে ও এক্স রেখা বরাবর কোনটা আছে, তাহলে এফ এক্স সমান কত হবে? এফ কস থিটা। যে অক্ষের সাথে কোণ থাকে ভেক্টরের মান গুণন কস থিটা, যে অক্ষের সাথে কোণ থাকে না ভেক্টরের মান গুণন সাইন থিটা। তাহলে এফ ওয়াই সমান তাহলে এফ ওয়াই সমান এফ সাইন থিটা, এফ এক্স সমান হচ্ছে এফ কস থিটা। এবার আমরা কি চাঁদার সাহায্যে কোণ পরিমাপ করব? না, এই কোণটাকে আমরা এ এবং এল এই রাশিগুলোর মাধ্যমে প্রকাশ করে ফেললেই আমরা এবার রাশিগুলোর মাধ্যমে বলের
পরিমাণগুলো পেয়ে যাব। সাইন থিটা মানে হচ্ছে কি, ও এ বি এই সমকোণী ত্রিভুজের সাইন থিটা মানে লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব এটা হলো অতিভুজ এ ভাগ এল, অর্থাৎ এফ এ ভাগ এল, এফ কস থিটা। তাহলে এই চিত্র থেকে কস থিটা সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ রুট ভাগ এল স্কয়ার মাইনাস এ স্কয়ার ভাগ এল। এটাকে একটু সাজিয়ে লিখলে পাওয়া যায় এফ ইন্টু 1 মাইনাস এ ভাগ এল। এই যে দুটো আমরা সমীকরণ পেলাম, এটা হলো নিষ্ক্রিয় বলের রাশিমালা। এই বলটা নিষ্ক্রিয় করে কে? মাঝি। তাই মাঝি কৌশলে হালের সাহায্যে এই হালের সাহায্যে এই বলটাকে নিষ্ক্রিয় করে। তাহলে এই বলের পরিমাণ যত কম হবে, মাঝিকে এই বলটাকে নিষ্ক্রিয় করা তত তার জন্য সহজ হবে মাঝির জন্য। তাহলে এই নিষ্ক্রিয় বলটার পরিমাণ কম বেশি হয় কখন? দেখো তো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রশ্মির দৈর্ঘ্য যদি আমরা ছোট করি, নিষ্ক্রিয় বলের পরিমাণ বেশি হয়ে যাবে। তাহলে মাঝিকে নিষ্ক্রিয় করতে বেশি পরিমাণ বলের মুখোমুখি হতে হবে, এটা মাঝির জন্য কষ্টকর। তাহলে আমরা এখান থেকে একটা তথ্য জানলাম যে রশ্মির দৈর্ঘ্য যদি বড় করা হয়, তাহলে নিষ্ক্রিয় বলের পরিমাণ, রশ্মির দৈর্ঘ্য যদি বড় হয়, নিষ্ক্রিয় বলের পরিমাণ কমে যাবে। মাঝি সেই বলকে নিষ্ক্রিয় করতে তার কাছে খুব সহজ হবে, অর্থাৎ নিষ্ক্রিয় করা তার জন্য সহজ হবে। হ্যাঁ, এই সমীকরণ থেকে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, যদি রশ্মির দৈর্ঘ্য বড় হয়ে যায়, এল যদি বড় হয়, এ যদি ফিক্স থাকে, তাহলে এল বড় হয়ে গেলে এটার মান ছোট হয়ে যাবে। ছোট জিনিসের বর্গ আরো ছোট হয়ে যাবে, এই দুটার বিয়োগফল বড় হয়ে যাবে। বড় সংখ্যা গুণন এটা, তাহলে কার্যকর বলের মান বড় হয়ে যাবে। তাহলে এই রশ্মির দৈর্ঘ্য যদি এইভাবে তুমি বড় নাও, তাহলে আমাদের কি সুবিধা আসলো? এলটা যদি আমরা এইভাবে বড় নেই, এল যদি বড় না হয়, তাহলে পরে আমাদের সুবিধা হলো কি, যে নৌকার উপর কার্যকর বল বেশি হবে। তাহলে কার্যকর যদি বল বেশি হয়, নৌকার বেগ বেড়ে যাবে। সোজা কথা, নৌকা দ্রুত চলবে। এই মন্তব্যগুলো আমরা করতে পারি। রশ্মির দৈর্ঘ্য যদি ছোট করে দেওয়া হয়, কার্যকর বল কমে যাবে, নৌকা ধীরে চলবে। এখন নৌকার যদি ভর দেওয়া থাকে, গোটা সিস্টেমটার নৌকার ভর দেওয়া থাকলে, আমরা এই জায়গা থেকে যাত্রা করছি, তাহলে এর ভর দেওয়া আছে, কার্যকর বল দেওয়া আছে, তুমি তার ত্বরণ নির্ণয় করতে পারবা। তাহলে ত্বরণ পাওয়া গেল। যদি ত্বরণ পাওয়া যায়, ধরো গন্তব্য এই জায়গাতে 2 কিলোমিটার দূরে, নৌকাটাকে এইভাবে টেনে নিয়ে যেতে হবে 2 কিলোমিটার। এখন স্থির অবস্থা থেকে টানা শুরু করেছে, আদিবেগ 0। তাহলে আদিবেগ 0, এস দেওয়া আছে। গতির সমীকরণ ব্যবহার করে গন্তব্য পৌঁছতে কত সময় লাগবে আমরা বের করতে পারবো। এখন তোমাকে যদি এই ধরনের প্রশ্ন দিয়ে দেয়, একটু নতুন সিচুয়েশন, গন্তব্যে আমরা আরো তাড়াতাড়ি পৌঁছতে চাই, কি করতে হবে? তাহলে আরো তো যদি তাড়াতাড়ি পৌঁছতে চাই, তাহলে দেখো তো আমাদের ত্বরণ বাড়াতে হবে। ত্বরণ বাড়ানো মানে হচ্ছে কি, কার্যকর বল বৃদ্ধি করতে হবে। তাহলে কার্যকর বল যদি আমরা বাড়িয়ে দিই, ত্বরণ বেড়ে যাবে। ত্বরণ বেড়ে গেলেই, ত্বরণ যদি বেড়ে যায়, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস
হাফ এ টি স্কয়ার, এখান থেকে আমরা টি বের করতে পারবো। হ্যাঁ, তাহলে দুটা ক্ষেত্র, রশ্মি একবার ধরো নতুন রশ্মির দৈর্ঘ্য হচ্ছে 2L করে দিলাম, এল এর জন্য একবার কার্যকর বল নির্ণয় করলা, ত্বরণ নির্ণয় করলা, সময় নির্ণয় করলা, এল ইকুয়াল টু 2L ধরে আবার কার্যকর বল পাওয়া গেল, সেই কার্যকর বলের জন্য আবার নতুন ত্বরণ পাওয়া গেল, সেই নতুন ত্বরণ ধরে এই সমীকরণ থেকে আবার আমরা টি নির্ণয় করব। তাহলে দুইটি থেকে আমরা দেখব যখন এ এর মান বেশি হয়ে যাবে সেই টি এর মান কমে যাবে, তাহলে গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছা যাবে। এই ধরনের অনেক নতুন সিচুয়েশন তৈরি করে সৃজনশীল প্রশ্ন তৈরি হয়ে যাবে। তাহলে আমরা একটা ভেক্টর বিভাজনের উপরে এটা সিকিউ বা সৃজনশীল প্রশ্ন আমরা নতুন সিচুয়েশন কি ধরনের হতে পারে সেটা নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আরেকটা শিখিও, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। অলরেডি মানে কি, ভেক্টরের বিয়োগ এর থিওরি জানি, গত ক্লাসে ভেক্টরের বিয়োগ পড়েছি। এটা সৃজনশীল প্রশ্ন, ভেক্টরের বিয়োগ এবং সামান্তরিকের সূত্রের উপরে। তাহলে আমাদের সামান্তরিকের সূত্র এবং ভেক্টরের বিয়োগ নিয়ে একটা সৃজনশীল প্রশ্ন। এবার আমরা বোর্ডে ঘটনাটা আঁকি এবং ব্যাখ্যা বিশ্লেষণ করছি। দেখো, খাড়াভাবে বৃষ্টি পড়ছে, তাহলে একটা বাঁশ নিচে অনুভূমি, মানে আমাদের গ্রাউন্ড ভূমি, ভূমির উপরে একটা মাইক্রো বাঁশ স্থির আছে। তাহলে চিত্র ক, এই মাইক্রোবাস এম স্থির, বৃষ্টি খাড়াভাবে পড়ছে, তাহলে বাঁশের উপরে এই বৃষ্টি খাড়াভাবে পড়বে। মাইক্রোবাসের এই কাঁচগুলা অনুভূমিকের সাথে 90 ডিগ্রি কোণে আছে। হ্যাঁ, তাহলে চিত্র ক আমরা লক্ষ্য করতেছি একটা মাইক্রোবাস স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে, বৃষ্টি পড়তেছে। ধরলাম বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির বেগ ভিআর এবং এর মান তাহলে বৃষ্টি কত বেগে পড়তেছে আমরা দেখতেছি এত বেগে, অর্থাৎ বৃষ্টি ভিআর বেগে বৃষ্টি পড়তেছে। ধরলাম এটা 27 কিলোমিটার পার আওয়ার, এটা দিলাম, এই বেগে বৃষ্টি পড়তেছে। আমরা দেখতেছি ঘটনাটা। পরবর্তী মুহূর্তে মাইক্রোবাস চলা শুরু করলো। তাহলে মাইক্রোবাস যদি চলা শুরু করে, হ্যালো মাইক্রোবাস, ওই মাইক্রোবাসটাই এবার চলা শুরু করেছে। কি দেখবো আমরা? তাকালে আমরা দেখব এই মাইক্রোবাসটা ভি মাইক্রো এবং এর বেগের মান হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। এটা উদাহরণ দেয়া নিচ্ছি যাতে আমরা হিসাবটা একটু দেখতে পাই, ওই জন্য ভ্যালু গুলা নিচ্ছি। চলতেছে, সাথে সাথে আমরা বৃষ্টি কিভাবে পড়ছে এটা আমরা দেখব, আমরা লক্ষ্য করলে দেখতে পাবো বৃষ্টি এইভাবে পড়তেছে।
বৃষ্টি বেঁকে গেল। এখন মাইক্রোবাস চলতেছে, বৃষ্টি বাঁকা ভাবে পড়তেছে, বাঁকা ভাবে পড়তে লাগে দেখা গেল কি এর সামনের কাজ কিন্তু পিছনের কাজ আর ভিজতেছে না। এই যে ঘটনাটা লক্ষ্য করলাম। এবার আমরা সামান্তরিকের সূত্র এবং ভেক্টর বিয়োগের সাহায্যে এই ঘটনাগুলো ব্যাখ্যা করা যায়, সেই ব্যাখ্যাটা আমরা এবার দেখব, আলোচনা করব। এবার এই দুটা চিত্রকে আমরা এবার একটা চিত্রের সাহায্যে প্রকাশ করতে পারি। আঁকি আমরা অনাবহিক বৃষ্টি, যখন বাতাস ছিল না, বৃষ্টি খারাপভাবে পড়তেছে, ভি আর এর মান 27 কিলোমিটার পার আওয়ার। মাইক্রোবাস চলা শুরু করেছে। তো মাইক্রোবাস যদি চলা শুরু হয় আমরা কি দেখব? প্রথম কথায় এবার একটা অনুধাবনমূলক প্রশ্ন, মাইক্রোবাস চলা শুরু করলে বৃষ্টি বেঁকে যায় কেন? তাহলে একটা প্রশ্ন, মাইক্রোবাস চলা শুরু করলে বৃষ্টি তির্যকভাবে পড়ে কেন? ব্যাখ্যা করো। তাহলে মাইক্রোবাস আমরা যদি হাঁটি, কি ঘটনাটা ঘটে একটু ভাবো, বলো দেখি। তাহলে আমরা যদি হাঁটতে থাকি, আমি এখানে দাঁড়িয়ে আছি, এই স্থানে বায়ুকে সরিয়ে দাঁড়িয়ে আছি, আমি যখনই সামনের দিকে আগাতে থাকব, বায়ুকে সরিয়ে আবার সামনের দিকে এগোলাম, বায়ু আমার জায়গাটা দখল করলো, পিছনে যায়। তাহলে আমি যত বেগে আগাবো, আমার শূন্য স্থান সামনের দিক থেকে বাতাস অত বেগে পিছন দিকে ধাবিত হয়ে সেই জায়গা দখল করবে। তাহলে কোনো একটা ব্যক্তি, বস্তু বা যানবাহন চলা শুরু করলেই বাতাসের বেগ শুরু হয়। আর সেই বাতাসের বেগের কারণে, যেহেতু বৃষ্টির ফোঁটাগুলা বাতাসের ভিতর দিয়ে পড়ে, তাই বাতাসের সাথে সাথে বৃষ্টিগুলা বাতাসের বেগের দিকে সরে যায়, ফলে বৃষ্টি তির্যকভাবে পড়া শুরু করে। তাহলে মাইক্রোবাস চলা শুরু করলে বৃষ্টি তির্যকভাবে পড়ে কেন, ব্যাখ্যার উত্তর পাওয়া গেল, দিলাম আমি। এবার আমরা আলোচনা করব যে নতুন ভাবে যে বৃষ্টিটা পড়া শুরু করতেছে, এটা কার প্রভাবে পড়তেছে? মাইক্রোবাস চলার কারণে। তাহলে মাইক্রোবাস চলার কারণে বৃষ্টিগুলা তির্যকভাবে পড়তেছে, ফলে তার বেগ চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে এর বেগ ধরলাম হচ্ছে ভি আর এম, অর্থাৎ মাইক্রোবাসের সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে মাইক্রোবাসের সাপেক্ষে বৃষ্টির বেগ ভি আর মাইনাস ভি এম, এটাকে এইভাবে লেখা হয়। এটাকে বলা হয় মাইক্রোবাস সাপেক্ষে বৃষ্টির বেগ। এটা হলো ভেক্টরের বিয়োগ, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, এই বিয়োগের ব্যবহার। এখন যদি তোমাকে বলা হয় এটাই হচ্ছে গতিশীল অবস্থায় বৃষ্টির প্রকৃত বেগ, তাহলে এই প্রকৃত বেগ কত আমরা নির্ণয় করব। তারপরে আমরা দেখব এর সামনের কাজ ভিজছে, কিন্তু গাড়ির পিছনের কাজ ভিজছে না কেন। দেখো, সামনের কাছে ডাইরেক্ট বৃষ্টির ফোঁটা পড়তেছে, কিন্তু পিছনের কাছে পিছনের এই কাছে বৃষ্টির ফোঁটা পড়ছে না। তাহলে এবার ঘটনাটা এই চিত্রে আমরা নিয়ে আসি। মাইক্রোবাস স্থির ছিল, খারাপভাবে বৃষ্টি পড়ছে। মাইক্রোবাস চলা শুরু করলো, এদিকে বাতাসের বেগ
সমান পরিমাণ বাতাসের বেগ শুরু হলো, ভি এম ড্যাশ মাইক্রোবাসের কারণে বাতাসের বেগ কার সমান? ঠিক মাইক্রোবাস যত বেগে চলবে তত বেগে বিপরীত দিকে আসবে। এই বেগটার নাম দিলাম ভি এম ড্যাশ, এবং এর মান হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার, কিন্তু দিক বিপরীত দিকে। এই মাইনাস চিহ্ন নির্দেশ করছে দিক। এবার তির্যকভাবে বৃষ্টি পড়তেছে, তির্যকভাবে বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টির বেগ আর এম, ভি আর এম কত? আমরা অনুভূমিকের সাথে মাইক্রোবাসের কাঁচ 90 ডিগ্রি কোণে থাকে। এইবার এই বৃষ্টিটা অনুভূমিকের সাথে কত কোণ সৃষ্টি করবে সেই কোণটা আমরা দেখব। এই কোণটা নির্ণয় করতে পারলেই আমরা বলতে পারবো যে বৃষ্টি তির্যকভাবে এত কোণে পড়তেছে, ফলে পিছনের কাছে না লেগে পিছনের কাছে তির্যকভাবে পড়ার কারণে বৃষ্টি পিছনের কাজ স্পর্শ করছে না, ফলে পিছনের কাজ ভিজছে না। আমাদের শুধু এই কোণটার পরিমাণ বের করে মন্তব্য লেখলে হয়ে যাবে। এখন আমরা বিটা কোণ নির্ণয় করি এবং ভি আর এম নির্ণয় করি। তাহলে পরে আমাদের এর সাহায্যে যে নতুন সিচুয়েশন ঘটনাবলী আমরা তুলে ধরলাম, এর আলোকে আমরা বৃষ্টির প্রকৃত বেগ নির্ণয় করো। প্রশ্ন 1, বৃষ্টির প্রকৃত বেগ নির্ণয় করো। ঘ, পিছনের কাজ ভিজে না কেন? পিছনের কাজ ভিজে নাই কেন? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তোমরা গাণিতিক কথাটা লিখলাম না। পিছনের কাজ ভিজে নাই কেন বিশ্লেষণ করো। বিশ্লেষণ মানে গাণিতিক বিশ্লেষণ। তাহলে এবার 1 নম্বর প্রশ্নের উত্তর, বৃষ্টির প্রকৃত বেগ নির্ণয় করো। তাহলে বৃষ্টির প্রকৃত বেগ মানে হচ্ছে কি? ভি আর এম। তাহলে এই ভি আর এম দেখো, ও বিন্দু থেকে বৃষ্টি খাড়াভাবে পড়তেছে, মাইক্রোবাসের কারণে বাতাস এদিকে চলতেছে, তাদের মধ্যবর্তী কোণ আলফা সমান 90 ডিগ্রি। এবার আমরা জানি এইটা হচ্ছে কি, এটা আমরা ভালো করে লক্ষ্য করলেই তুমি পাবা এই ঘটনাটা, এই চিত্র আমরা গত ক্লাসে আলোচনা করেছি। কোন একটা বিন্দুতে এই একটা ভেক্টর এবং এদিকে একটা ভেক্টর ক্রিয়া করছে। দুটা ভেক্টর যদি ক্রিয়া করে তাদের লব্ধি ওই বিন্দুগামী সমান্তরিকের কর্ণই নির্দেশ করবে। এখন ভি আর এম সমান √, ভি আর স্কয়ার, ভি আমাদের। এখন আমরা এই জায়গাতে অনেক সময়তেই মনে করি যে কি মাইনাস বসাবো কিনা, কারণ আমাদের সমান্তরিকের সূত্র বাহুগুলোর মান নিয়ে কাজ করে। তাহলে ভি এম ড্যাশ ভি এম সমান 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের এটা হচ্ছে 36 কিলোমিটার আওয়ার, মানে হচ্ছে এটাকে আমরা ভি এম লিখতে পারি 2 ভি আর ভি এম কস আলফা। সবগুলো মান জানা। 27
এটা হলো 36 2 27 36 cos 90 ডিগ্রি cos 90 ডিগ্রি 0, এটা 0। তারপর রুট ওভার 27 স্কয়ার প্লাস 36 স্কয়ার, আনসার। বৃষ্টির প্রকৃত বেগ। এরপরে মাইক্রোবাসের পিছনের কাঁচ ভিজে না, কেন ভিজে না? এবার আমরা এই কোণটা নির্ণয় করব। এই কোণ নির্ণয় করার সামান্তরিকের সূত্র, তাহলে এটা হলো ভেক্টর বিয়োগের ফর্মুলা। যদিও এখানে মাইনাস চিহ্ন দিয়েও যদি আমরা লিখি cos 90 ডিগ্রি 0, এই মাইনাস টার্মের এটা 0, যদি আমরা বিয়োগের ফর্মুলাও লিখি। হ্যাঁ, এইবার 2 এর সাহায্যে cos বেটা কার সাথে কোণ ধরা হয়েছে? ভিএম এর সাথে। তাহলে যে বাহুর সাথে কোণ ধরা হয় সেটা নিচে ফাঁকা, অন্যটা ভি আর সাইন 90 ডিগ্রি একবারে বসিয়ে দিলাম, ভি আর cos 90 ডিগ্রি অন ভি আর ভাগ ভিএম, সরি ট্যান বেটা। তাহলে এইবার এটা হলো 27, এটা হলো 36, কাটাকাটি করে আমরা বিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 3 4 3 ভাগ 4, ডাইরেক্ট কোণ পাওয়া যাবে। এই কোণ 90 ডিগ্রির চেয়ে ছোট, অর্থাৎ বৃষ্টি বাঁকাভাবে তির্যকভাবে পড়তেছে। আর তির্যকভাবে পড়লেই সে পিছনের কাছে পড়বে না, আমরা চিত্রে দেখতেছি, তাই পিছনের কাঁচ ভিজে নাই। তাহলে আমরা আজকে এখন পর্যন্ত আমরা ভেক্টরের যোগ, বিয়োগ এবং বিভাজন এগুলো আলোচনা করলাম। সামনের দিনে আমরা গুণ নিয়ে আলোচনা করব। তারপরে আবারও আমরা সৃজনশীল প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনায় যাব। আগে থিওরি এগুলো জেনে নিই, সাথে সাথে 2-1টা আলোচনা করছি, আমরা তখন আরো বেশি আলোচনা করার সুযোগ পাবো। কারণ একটা সৃজনশীল প্রশ্নে দেখা গেল যে গুণও ব্যবহার হতে পারে, তখন গুণ জানা নাই, আমরা কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করব। আচ্ছা, ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত এই পড়ন্ত বিকেলে আমার সাথে থাকার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো। সামনের ক্লাস আমার সাথে অংশগ্রহণ করার চেষ্টা করিও। আমি চেষ্টা করব যাতে ভেক্টরটা তোমাদের কাছে খুবই সহজবোধ্য হয়ে যায়। ভেক্টর সহজবোধ্য হওয়া মানে ফিজিক্সের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টের অনেক ভেক্টর রাশি সাথে যে ঘটনাগুলো জড়িত, সেই ঘটনাগুলো বোঝা তোমার জন্য সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।